এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারে। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি ফারহিন টুম্পা এবং আমি সাইমুল হক। শুরুতেই জানিয়ে দেব সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারের সংবাদ শিরোনামগুলো। নির্বাহী আদেশেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত, সিদ্ধান্ত কালকের মধ্যেই। নিহতদের স্মরণে সারা দেশে শোক, নিরীহ কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা। কাল থেকে সব অফিসে স্বাভাবিক সময়সূচি, স্বল্প দূরত্বের ট্রেন চলবে বৃহস্পতিবার থেকে। অস্থিরতার প্রভাব, পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। এবং ভারতের কেরালায় ভূমিধসে নিহত ৮৪, শতাধিক আটকে পড়ার শঙ্কা। Sponsored by Abiba Finance Limited. জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। সেল, অ্যাঙ্গেল, চ্যানেল, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে জানাবো বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনার সুষ্ঠু ও মানসম্মত তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন। এমনটাই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিমধ্যে বাংলাদেশ জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে জার্মান রাষ্ট্রদূত আখিম স্ট্রোস্টার্স এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। তদন্তে জাতিসংঘের সহায়তা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ইতিমধ্যে জাতিসংঘ সহযোগিতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, বাংলাদেশও তার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে। জার্মান রাষ্ট্রদূত এ সময় বলেন, তারা আশাবাদী একটি স্বাধীন তদন্ত হবে এবং যারা দুর্বৃত্ত তারা চিহ্নিত হবে ও তাদের বিচার অনুষ্ঠিত হবে। তিনি বলেন, যারা ধর্মীয় উগ্রবাদের সহযোগী তাদের ব্যাপারে জার্মানির কোনো সহানুভূতি নেই। নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াত নিষিদ্ধ করতে চায় সরকার। এ বিষয়ে বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নিষিদ্ধের বিষয়টিও বিবেচনায় আছে সরকারের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আইনমন্ত্রী আনিসুল হক আজ এসব তথ্য জানিয়েছেন। ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করতে জোরালো দাবি উঠেছিল শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ৯০-এর দশকে এবং পরে ২০১৩ সালে গণজাগরণে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের একাধিক নেতার মানবতা বিরোধী অপরাধের বিচারে এবং পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়গুলোর বেশ কটিতে জামায়াতের যুদ্ধ অপরাধের প্রমাণ মেলে। তারুণ্যের প্রবল চাপে সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধর পক্ষে মত দিলেও সেজন্য আইন সংস্কার করতে হবে বলে তখন জানানো হয়। সরকারের কর্তা ব্যক্তিরা বলেন, মানবতা বিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি সংগঠনের সাজার বিষয়টিও আইনে যুক্ত করতে হবে। কিন্তু বছরের পর বছর গেলেও সেই আইন আর সংশোধন হয়নি। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনের জেরে সারা দেশে সহিংসতায় জামায়াতের সরাসরি অংশগ্রহণের তথ্য দেন গোয়েন্দারা। এর পরিপ্রেক্ষিতে সরকার এবার সন্ত্রাসী কার্যকলাপের দায়ে নির্বাহী আদেশ দিয়ে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে চায়। কি করেছেন নারায়ণগঞ্জে? মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ কার্যালয়ে এবং সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের সময় আইনমন্ত্রী জামাত নিষিদ্ধে সরকারের অবস্থান জানান। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয়
তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো কি বলে বিচার বিভাগীয় আদেশে হয় না। কিন্তু 1971-এর খুন, ধর্ষণ, লুটতরাজের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতকে নিষিদ্ধ করতে প্রয়োজনীয় আইন করা বা আইনের সংস্কার করার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। বিষয়টিকে বিবেচনাধীন বলছেন আইনমন্ত্রী। যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। যুদ্ধ অপরাধের দায়ে যদি এই আইনের যে পরিবর্তনের কথা এবং সংশোধনের কথা আমরা লিখেছি, সেই সংশোধন যদি হতো এবং সেটা হলেও সেটা হবে, এবং সেটা হলে যেটা হবে যে জামাতকে যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করা হবে। জি বলেন, এটা আপনারা দেখবেন। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। এদিকে দেরিতে হলেও জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দীর্ঘদিন থেকে এ দাবি করে আসা বিশিষ্টজনেরা। তারা বলছেন, এই সিদ্ধান্তের কারণে নানান অভিঘাত আসতে পারে দেশের উপর। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে সরকারকে। দীর্ঘদিন থেকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও মুক্তিযোদ্ধাদের। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত গণ আদালত এবং পরবর্তীতে গণজাগরণ মঞ্চের দাবিও ছিল জামাত শিবির নিষিদ্ধ করা। নানা দিক থেকে এই দাবির কথা উঠলেও এতদিন দলটিকে নিষিদ্ধ করেনি ক্ষমতাসীনরা। যদিও ২০১৮ সালে উচ্চ আদালতের রায়ে দলটির নিবন্ধন বাতিল করা হয়। তবে চলতি মাসে কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস ও সহিংসতা চালায় জামাত শিবির, এমন দাবি সরকারের। পরে সোমবার ১৪ দলের বৈঠকে দলটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। তবে তাদের আশঙ্কা, এই সিদ্ধান্ত খুব সহজেই মেনে নেবে না জামায়াত ও বিএনপি। এমনকি ভিন্ন নামে দল গঠনও করতে পারে জামায়াত। নিষিদ্ধ করলে যে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। কারণ জামাতে ইসলামীর অবস্থান এখন শুধু দলের মধ্যে না, তারা তো বেনামে তো দল করেইছে। এমনকি সরকারি দলে ছাত্রলীগ, আওয়ামী লীগের মধ্যে তাদের অনুপ্রবেশ ঘটেছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তারা অবস্থান করছে, বিভিন্ন বাহিনীতে, গোয়েন্দা বিভাগে তাদের লোকজন রয়েছে। যদি নিষিদ্ধ হয় তাহলে কি জামাতের এবং ইসলামিস্টদের বা জঙ্গিদের রাজনীতি বন্ধ হয়ে যাবে বাংলাদেশে? না, অন্য নামে হলেও আসবে। আসল বিষয়টা হচ্ছে রাষ্ট্র এবং সরকার এই ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে গ্রহণ করবে কি করবে না। এই দুই বিশিষ্টজন মনে করেন, জামাত শিবির নিষিদ্ধ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় নাগরিক সমাজকে সাথে নিয়ে কঠোর থাকতে হবে সরকারকে। জামাতের পাশে বিএনপির মতো একটা বড় দল রয়েছে, বিদেশে পাকিস্তান রয়েছে, তথাকথিত ইসলামিক উম্মা রয়েছে, এমনকি তাদের একটা আন্তর্জাতিক জেহাদি বলয় রয়েছে। সুতরাং তারা খুব সহজে এটা ছেড়ে দেবে মনে করার কারণ নেই। তো তার জন্য সরকারকে, নাগরিক সমাজকে, দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। তারা কিন্তু রাষ্ট্রটাকেই ইসলামিক রাষ্ট্র বানাতে চায়। এখন এইটা কিন্তু একটা আদর্শগত লড়াই। সেখানে কাউকে নিষিদ্ধ করলেন, কাউকে ছেড়ে রাখলেন, তাতে কিন্তু খুব একটা হেরফের হবে না। হ্যাঁ, সোর্স অফ ফান্ডগুলি বন্ধ হবে কিছুটা। সব নির্ভর করছে কিন্তু সদিচ্ছার উপরে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। কোটা আন্দোলনের সহিংসতায় নিজেদের দায় আড়াল করতেই জামায়াত শিবির নিষিদ্ধের ইস্যুকে আবারও টেনে এনেছে সরকার। কেন আরও আগেই জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করতে পারেনি আওয়ামী লীগ? প্রশ্ন বামপন্থী কয়েকটি দলের। আর আন্দোলনে জাতীয় ঐক্যের সঙ্গী জামায়াত প্রসঙ্গে বিএনপি বলছে এটা তাদের ভাবার বিষয় নয়। আরও জানাচ্ছেন নাজিয়া ফ্রিন। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ভর করে ব্যাপক সহিংসতার জন্য জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির জড়িত রয়েছে বলে অভিযোগ করে আসছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে সোমবার রাতে 14 দলের সাথে বৈঠক শেষে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত আসে। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। দেশে জামাতকে নিষিদ্ধ করার বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে বহু বছর ধরে। হঠাৎ করে 14 দলের এই সিদ্ধান্তের বিষয়টিতে আওয়ামী লীগের নৈতিক ও আদর্শিক ভিত্তি নেই বলে যুক্তি দিলেন বামপন্থী কয়েকজন নেতা। তাদের আশঙ্কা, এমন সিদ্ধান্ত আওয়ামী লীগেরই রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন হতে পারে। যুদ্ধাপরাধের জন্য, মানবতা বিরোধী অপরাধের জন্য যারা যুক্ত
দল বা সংগঠনগতভাবে পৃথিবীর বিভিন্ন দেশে তারা কিন্তু নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশেও মানুষ সেরকম দেখতে চেয়েছিল, কিন্তু বিভিন্ন সময় গত 54 বছরও আপনি খেয়াল করবেন যে এর আগে আওয়ামী লীগ সহ যারাই সরকারে ছিল তারা কেউ কিন্তু এ ব্যাপারে তারা কিন্তু নীতিনিষ্ঠ অবস্থান তারা গ্রহণ করতে তারা সক্ষম হয়নি। জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য 14 দলের অ্যাপ্রুভাল নিতে হলো। আমি মনে করি এটাও একটা ফায়দা লুটার অপরাজনীতিতে আবার ঢুকে গেছে আওয়ামী লীগ। এদিকে ছাত্রদের আন্দোলনে বাধা দেয়া 6 সমন্বয়ককে আটক রাখা এবং দেশজুড়ে হামলা গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি। মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান প্রয়োজন। ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস সিচুয়েশন, এই দায় তোমার, এই দায় তাদের দায় অবশ্যই তাদেরকে নিতে হবে। যে কথাটা আমরা বলেছি যে এই দায় স্বীকার করে তাদের চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার এই সমস্যার সমাধান করবে। রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই শেষ করতে হবে। দিস ইজ নট আওয়ার কনসার্ন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে সংঘাত সহিংসতায় মানুষের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হাইকোর্ট বেঞ্চ। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানো এবং 6 সমন্বয়কারীর মুক্তি এবং নির্দেশনা চেয়ে একটি রিট আবেদনের শুনানিতে মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ এই দুঃখ প্রকাশ করেন। শুনানির সময় আদালত কক্ষেই রিটকারী আইনজীবী এবং সরকার পক্ষ হট্টগোল করে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে দ্বিতীয় দিনের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনে পুলিশের গুলি ছোড়া বন্ধে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শুরু হয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে। রিট আবেদনের পক্ষে আইনজীবীদের শুনানির সময় আদালত বলেন, সব মৃত্যুর ঘটনাই দুঃখজনক। আন্দোলনে সহিংসতা ও মানুষের মৃত্যুতে আমরা লজ্জিত। আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ ক্ষোভ প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে। আমাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে সিআরপিসি অনুযায়ী, পেনাল কোড অনুযায়ী কোন কোন অফেন্সের সময় গুলি করতে পারে। আমরা সবকটি দেখিয়েছি যে এই ক্ষেত্রে এগুলোর কোনোটাই অ্যাপ্লিকেবল ছিল না। রিট আবেদনের পক্ষের আইনজীবীরা বক্তব্য দেওয়ার সময় তার ঘোর বিরোধিতা শুরু করেন সরকার পক্ষের আইনজীবীরা। আদালত কক্ষেই হইচই ও হট্টগোলের ঘটনাও ঘটে। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা। ওনাদের নির্ধারিত কোর্টে না থেকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন? আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি, মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি? কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। রিটকারী পক্ষের আইনজীবীরা গণকমিশনে আছেন এমন অভিযোগ করে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সরকার পক্ষের আইনজীবীরা। তারা একদিকে কোর্টে আসেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে, আবার আরেকদিকে কোনারা এসে গণতন্ত্র কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন পুলিশকে ইলিগালি কাকে গুলি করেছে কিনা। তাহলে তো বিচার আগেই রায় দেওয়া হয়ে গেছে। কোর্ট ওনাদেরকে ডেকেছেন যে আপনারা কি বলার বলেন, কাজে এইখানে ওনারা লয়ার হিসেবে গেছেন। গণতদন্ত কমিশন একটা আলাদা বিষয়, আর আজকে আমাদের যে পিটিশনটা সেটা পুরোটাই একটা আলাদা বিষয়। একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। সরকার পক্ষের আইনজীবীরা পুলিশের সদস্য নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে বলেন, তৃতীয় পক্ষের গুলিতে এত প্রাণহানি ঘটেছে। যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে, এই কথা আমরা কোর্টকে বলেছি। আমরা যে বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইজ্যাক করে নিয়ে গেছে, তার প্রমাণ হলো এই বাচ্চাকে কিল করার মধ্যে। এই রিটে মন্ত্রিপরিষদ সচিব, জননিরাপত্তা সচিব, পুলিশ মহাপরিদর্শক ও সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। 2.5 ঘন্টা শুনানি শেষে বুধবার আরও শুনানির পর আদেশ দেওয়া হবে বলে জানান আদালত। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে শোক পালন হচ্ছে দেশজুড়ে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রহণ করা হয় শোক প্রস্তাব। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা দেশে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করছেন অনেকেই। মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সাম্প্রতিক সহিংসতায় বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত সরকারের হিসেবে 150 জনের মৃত্যু হয়েছে।
শুধু সংখ্যা বাড়ানোর জন্য যেন কোনো নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করা না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আগে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নিহত এবং আহতদের স্মরণে দোয়া ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। ওবায়দুল কাদের বলেন, জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি। বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। কোনো নিরীহ ব্যক্তিকে কোনো অবস্থায় হ্রাস করা যাবে না। কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে ফেলে, এটা যেন কোনো অবস্থাতেই না হয়। আগামীকাল থেকে স্বাভাবিক সূচিতে চলবে সরকারি বেসরকারি অফিস। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস চলবে এবং সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে ব্যাংকের লেনদেন। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে গত 19 জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। কারফিউ জারি হওয়ায় 21 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে কারফিউ শিথিল হওয়ার পর সরকারি বেসরকারি অফিসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়, তবে কমিয়ে দেওয়া হয়েছিল কর্মঘণ্টা। 3 দিনের নির্বাহী আদেশের ছুটি শেষে গত বুধবার থেকে সব সরকারি ও বেসরকারি অফিস বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে। পরে 28 থেকে 30 জুলাই পর্যন্ত অফিস সময় বাড়িয়ে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত নির্ধারণ করে সরকার। 10 দিন পরে স্বাভাবিক কর্মঘণ্টায় ফিরছে অফিস পাড়া। এদিকে আগামী বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলাচল শুরু করবে যাত্রীবাহী ট্রেন। কারফিউ শিথিল থাকার সময়ে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। 2-3 দিন পর থেকে আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার রেল ভবনে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রেল কর্তৃপক্ষ ছাড়াও পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী গণমাধ্যমকে বলেন, শুরুতে শুধু মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলবে। এরপর পর্যায়ক্রমে আন্তনগর ট্রেন চালু করা হবে। এক্ষেত্রে ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা গাজীপুর এবং ঢাকা টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো বেশি চলাচল করবে। দূরবর্তী যাত্রার মধ্যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউটার ট্রেন। রেলের পশ্চিমাঞ্চলে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে কয়েকটি রুটে ট্রেন চলাচল করতে পারে। এর মধ্যে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত চলাচল করবে কমিউটার ট্রেন। কারফিউ শিথিলের সময় যত বেড়েছে, গণপরিবহন চলাচলও অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। বেড়েছে দূরপাল্লার যান চলাচলও। তবে যাত্রীর অভাবের কথা বলছেন পরিবহন মালিকরা। দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের গণপরিবহন পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শিল্পনগরী খুলনায় গত কয়েকদিন ধরে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল। এর ফলে সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। রাজধানী ঢাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে 24 রুটে সব দূরপাল্লার পরিবহন স্বাভাবিকভাবেই ছেড়ে যাচ্ছে। যাত্রী মোটামুটি ভালো, পরিস্থিতি ভালো, সব দিক থেকে ভালো, অসুবিধা হচ্ছে না আমাদের। রাজশাহীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক হলেও পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না বাস মালিকরা, তাই সংখ্যা কমাতে বাধ্য হচ্ছেন তারা। তাতে বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। আয় রোজগার কমেছে তাদের। যাত্রী সংখ্যা খুব কম, কিন্তু সব রুটে গাড়ি চলাচল করছে। কোনো লোক নেই রাস্তায়। ধরেন ক্যালকো মেরেতে খালি পকেটে বাড়ি যেতে, খাবো কি আমরা এইভাবে করে। কারফিউ শিথিল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক বন্দরনগরীতে। অভ্যন্তরীণ রুট ও দূরপাল্লার যান চলাচল করায় কর্মচঞ্চল হয়ে উঠেছে চট্টগ্রাম। সড়কে বেড়েছে ব্যস্ততা। ময়মনসিংহে গণপরিবহন চলাচল স্বাভাবিক, জনমনে ফিরেছে স্বস্তি। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি স্বাভাবিক হলেও গণপরিবহনে এখনও স্বস্তি ফিরে আসেনি। জেলার 4টি লোকাল রুট এবং দূরপাল্লার বাসগুলোতে যাত্রী সংকটে মালিক শ্রমিকরা আর্থিক লোকসানে পড়েছে। যা রুজিও তা গাড়ির স্ট্রবেরি খরচ চলে না, বাড়িতে নেবো বাচ্চা চলবো কিভাবে।
বরিশালে লঞ্চের যাত্রীর জন্য হাহাকার, তবে শহরের ভেতরে ছোট বড় পরিবহন চলছে স্বাভাবিকভাবেই। খুব খারাপ, যাত্রী কম, কারণ জনমনে আতঙ্ক হয়তো বা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শোক সংবাদ। না ফেরার দেশে পাড়ি জমালেন সঙ্গীত শিল্পী, নির্মাতা ও সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক যুগেরও বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানেন সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। 90 দশকের জমজমাট অডিও ইন্ডাস্ট্রির অন্যতম চমক হিসেবে ধরা দিয়েছিলেন তিনি। আয়ুব বাচ্চুর সুরে তার প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশ হয় 1993 সালে। প্রথম অ্যালবামেই বাজিমাত। 2011 সালে লিভার ক্যান্সার ধরা পড়ে আবিদুর রেজা জুয়েলের। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি সংক্রমিত হয়। এক যুগেরও বেশি সময় ধরে দেশে বিদেশে চিকিৎসা নিয়ে আসছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় গত 23 জুলাই রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। 25 জুলাই শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও 30 জুলাই ক্যান্সারের কাছে হার মানেন এই শিল্পী। চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস। তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোন তার। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পুবালি ব্যাংক পিএলসি। সাম্প্রতিক সময়ের অস্বাভাবিক পরিস্থিতি আর কারফিউর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। 3 দিন বন্ধের পর লেনদেন শুরু হলেও পতন ঠেকানো যাচ্ছে না। এতে করে নতুন করে শঙ্কায় বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সময়োপযোগী সিদ্ধান্ত ও বহুমুখী পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরাফাত ইসলাম শুভর রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতার কারণে চাপে থাকা অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশের পুঁজিবাজারেও অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। অস্বাভাবিক পরিস্থিতিতে গত সপ্তাহে 3 দিন বন্ধ থাকার পর গেল বুধবার থেকে লেনদেন শুরু হলেও পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর মূল সূচক আগের সপ্তাহের তুলনায় 33 পয়েন্ট কমে ৫,৪১৪ পয়েন্টে দাঁড়ায়। আগের সপ্তাহ শেষে যা ছিল ৫,৪৪৭ পয়েন্ট। এ সময়ে ডিএসই দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমে যায় 40.৮%। চলতি সপ্তাহেও সূচকের পতন অব্যাহত রয়েছে। শঙ্কা কাটিয়ে বিনিয়োগকারীরা পুঁজিবাজারমুখী হলেও ঘুরে দাঁড়ানোর অনিশ্চয়তায় রয়েছেন। কোটা আন্দোলনের কারণে শেয়ার বাজারে ভীষণভাবে প্রভাবিত করছে। এখন সামনের দিকে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। সামনে এটাকে নিয়ে বাজার কোন দিকে চলে যাচ্ছে সেটা নিয়ে আমরা আসলে খুবই চিন্তিত। কয়েকদিন যাবত যে ইন্টারনেট বন্ধ ছিল এর জন্য আমাদের হয়তো টাইম লস হয়েছে, কিন্তু এরপরে যে এখন আবার নতুন করে উদ্ভূত পরিস্থিতি হয়েছে, এখন তো আমরা লস দিচ্ছি। তবে ব্রোকার হাউসের প্রতিনিধিরা আশা করছেন সংকট কাটিয়ে লেনদেনে গতি ফিরবে। যারা কর্তৃপক্ষ আছে তাদের অবশ্যই এখানে দৃষ্টি দেওয়া দরকার। আমরা এখনো আশাবাদী যে মার্কেটটা মনে হয় নেক্সট উইক থেকে আবার ইউটার্ন দিতে পারে, সেটা খুব ভালো দিকে। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ও পতন ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে ফ্লোর প্রাইস চালু করা সহ বেশ কিছু বিষয়ে তাগিদ দেন তিনি। দুটো ক্ষতির বিষয় আছে, একটা হচ্ছে সরাসরি আর্থিক ক্ষতি 2.5-3 হাজার কোটি টাকা এই কয়দিনে, আর এর পাশাপাশি এখন অনিশ্চয়তার কারণে যেটা হচ্ছে যে তারা তো আসলে জানতে পারছে না বা বুঝতে পারছে না যে আসলে কখন আবার শেয়ার বাজার স্বাভাবিক অবস্থায় থাকবে। 3টা জায়গাতে একটু হাত দিতে হবে। একটা তো ডেফিনেটলি ফ্লোর প্রাইস, এটা সাময়িকভাবে আসলে এটা শুরু করতে হবে অন্তত পতনটা ঠেকানোর জন্য। আর দ্বিতীয়টা হলো যে এখানে আসলে যে লেনদেনের সময়টা এটা কম করে দেওয়া, আর একই সঙ্গে যে কোথাও কোনো রকমের কোনো নেতিবাচক কেউ আছে কিনা, কোনো একটা চক্র কাজ করছে কিনা, সিন্ডিকেট আছে কিনা, সেগুলো দেখে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা।
মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। অনাবৃষ্টিতে এমনিতেই আমের ফলন কম, তার উপর কোটা সংস্কার আন্দোলন ও কারফিউতে এক সপ্তাহের বেশি বেচাকেনা বন্ধ। ব্যাপক ক্ষতির মুখে রাজশাহীর আম চাষি এবং ব্যবসায়ীরা। রাজশাহী অঞ্চলে আমের মৌসুম শেষের দিকে 90% আম গাছ থেকে পাড়া হয়ে গেছে। তবে শাটডাউন আর কারফিউতে বিক্রি বন্ধ থাকায় আড়তেই পচে নষ্ট হয়েছে হাজার হাজার কেজি আম। অনেকের আম নষ্ট হচ্ছে বাগানেই। জেলার শত শত বাগান মালিক এবং আম ব্যবসায়ী অনলাইনে আম বিক্রি করেন। ইন্টারনেট না থাকায় তাদের ব্যবসাও বন্ধ ছিল। পাশাপাশি যান চলাচল এবং কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় এবার রাজশাহীর আম বাগানি আর ব্যবসায়ীদের পড়তে হয়েছে ব্যাপক লোকসানের মুখে। জেলায় বাগান মালিক, শ্রমিক, পাইকার, আড়তদার মিলে লক্ষাধিক মানুষ আম ব্যবসার সঙ্গে জড়িত। দর্শক, চলমান পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সরাসরি ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই আয়োজনে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে ইনফর্ম করছি। এই শুনুন, এই 18 অনেকেই বলছেন আমরা গণগ্রেপ্তার করছি। কোনো গণগ্রেপ্তার আমরা করছি না। আমাদের যেভাবে এমন কোনো জেলা নাই যেখানে তারা এই ধ্বংস না করলেও তারা নানান ধরনের এই অবস্টাকল ক্রিয়েট করেছেন। আর ধ্বংসর জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন। আমাদের জাতীয় সম্পদ নষ্ট করেছে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন, আমাদের প্রাণহানি ঘটেছেন। দেখেন, আমরা যেগুলোর নাম বললাম এগুলো এদের প্রাণহানি ঘটেছে। আমাদের 3 পুলিশ সদস্যকে তারা হত্যা করছে, আমাদের 1 আনসার সদস্যকে হত্যা করেছে, আমাদের অন্তপক্ষে 10 জন পুলিশ সদস্য এবং র্যাব সদস্য এখনো মৃত্যুর সঙ্গে তারা পাল্লা নিয়ে বেঁচে আছেন। আমাদের আপনারা দেখেছেন 2 সাংবাদিকের পরে এক নারী সাংবাদিককে কিভাবে নাজায়েল করেছেন। এই বর্বরতার বোধহয় আর কোনো উদাহরণ কোন দেশে এরকম দেখাতে পারবে না। একজন নারী সাংবাদিককে কিভাবে তারা হেনস্থা করেছেন। আমরা সব কিছুরই নিন্দা জানাই এবং আমরা যারা হত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে, গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। ভুলক্রমে যদি কেউ আবার নিয়ে আসে, আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের যাদের মনে করে যে নিরাপদ তিনি, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। কাজেই আমরা গণগ্রেপ্তার হচ্ছে না। হ্যাঁ, গ্রেপ্তার আমরা করেছি কারণ এই যে ধ্বংসর কাণ্ড আপনার যাত্রাবাড়িতে দেখেছেন। আমরা 4 দিন পর্যন্ত যাত্রাবাড়িতে আমাদের নিরাপত্তা বাহিনী একবার গিয়েছে, আবার চলে আসছে, আরেকবার গিয়েছে, আবার চলে আসছে। কারণ সেখানেই পুলিশ হত্যা করেছে, সেখানে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। সেখানে পুলিশের কোনো লোকরে থাকলে মাইকে অ্যানাউন্স করেছে যে পুলিশ সদস্য যেই বাসা থাকে সেই বাসা পুড়িয়ে দেওয়া হবে। এই ধরনের অ্যানাউন্সমেন্টও হয়েছে। আপনারা এও শুনেছেন এক পুলিশ সদস্যকে ধরিয়ে দিলে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আবার ছাত্রলীগের কোনো নেতা কর্মীকে ধরিয়ে দিতে পারলে তাকে 5,000 টাকা দেওয়া হবে। এইগুলো তো কোনো ছাত্রদের কর্মকাণ্ড নয়, এটা একটা ছাত্র। চলমান পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সরাসরি কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা যুক্ত হয়েছিলাম সেই আয়োজনে। দর্শক, এই ছিল সন্ধ্যা 6টা নিউজ আওয়ার। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।